টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন আক্তার। আজ আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 299টি আসনের মধ্যে 13টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে দলটি। আগামীতে এই সরকার গঠন তাদের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে এবং সেই সরকারের মন্ত্রিসভায় কারা থাকতে পারেন, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জবান পত্রিকার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব রনি, আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি শুরুতে, এই যে নির্বাচনের যে ফলাফল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল, এই ফলাফলকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই ফলাফলকে এক কথায় বলতে হবে, এটা প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার লড়াই হয়েছে। এতে বাংলাদেশের জনগণ পরিকল্পনার পক্ষে, প্রোপাগান্ডার বিরুদ্ধে রায় দিয়েছে এবং জনগণের বিজয় হয়েছে। গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রায় দিয়েছে এবং সাধারণ মানুষের ভোটাধিকারের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। বিএনপির এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পেছনে কি রয়েছে? বিএনপিকে 5 তারিখে ক্ষমতা সাদা হয়েছিল, ক্ষমতা নেয় নাই। তারা বলেছে জনগণের ভোটে আমরা আস্থা রাখি, এবং এই যে জনগণের ভোটের প্রতি তার আস্থা এবং একই পজিশনে অটল থাকা, এইটা বরং তাকে শেষ পর্যন্ত, প্রথম দিকে নির্বাচন চাওয়াটাই একটা অপরাধ ছিল, কিন্তু যখন জনগণ বুঝতে পেরেছে যে এখানে নির্বাচন না দিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে রাখা, দেশকে অস্থিতিশীল করা, এবং এখানে একটা গুপ্ত ভাবে থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করার একটা চক্র গড়ে উঠেছে, সেটার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। আরেকটা হলো যে এখানে নারীদের অবস্থান দেখেন, এবং এই ধরনের যে আরএসএস সংঘতন্ত্র যেভাবে চেপে বসছিল বাংলাদেশে, একটা আল্টা ফ্যাসিজম যেভাবে তৈরি হচ্ছিল তার বিরুদ্ধে, এবং যে প্রচার প্রপাগান্ডা, তার বিরুদ্ধে পরিকল্পনার রাজনীতির বিজয় হয়েছে। ফলে এটা আমি বলবো যে সাই ভোটিং ফ্যাক্টর যেটা নির্বাচনে কাজ করে, নীরব ভোট বিপ্লব। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যে জয়ের একটা হাইপ তোলা হয়েছিল, সে অনুযায়ী তাদের ফলাফল আসেনি। এর কারণ কি? ওই হাইপটাই তার কারণ। যারা সকাল বিকাল ফেসবুকে সরকার গঠন করে, রিয়েল লাইফ যে বটের তো ভোটাধিকার নাই, বট তো ভোট দেয় না, ভোট দেয় রিয়েল পিপল, নাগরিকরা। যে কারণে এই রেজাল্ট হয়েছে। এই নির্বাচনটা প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা নির্বাচন। জনগণ প্রোপাগান্ডার বিরুদ্ধে, পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। যারা মানুষের চরিত্র হনন করে, যারা বিরোধিতা করলেই অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভিলিফাই করে মানুষকে, মানুষকে হত্যাযোগ্য করে তোলার রাজনীতি করে, যারা রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভ পলিটিক্স করে, তাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। সামনে নতুন সরকারের চেহারা আপনি কেমন দেখতে পাচ্ছেন? নতুন সরকারের জন্য খুবই চ্যালেঞ্জিং টাইম অপেক্ষা করছে, কারণ বিরোধী শক্তি হিসেবে যারা পেয়েছে তারা মোটেও গণতান্ত্রিক না। গণতন্ত্রের লেবাসে তারা একটা সংঘতন্ত্র কায়েম করতে চায়, আরএসএস বিজেপি মডেলের রাজনীতি করতে চায়। তারা আওয়ামী লীগের মতোই একটা মতাদর্শ ভিত্তিক রাজনীতি সংগঠন, তারা কোনো ভ্যালু বেসড লিবারাল পলিটিক্যাল পার্টি না। তো বিএনপি কে আওয়ামী লীগের মতোই সাফার করতে হইতে পারে, যদি না গণঅভ্যুত্থানের আলোকে পুরা রাষ্ট্রীয় কাঠামো, সামাজিক স্তরের একটা গণতান্ত্রিক রূপান্তর না ঘটানো যায়, তাহলে কিন্তু খুব বিপদ আছে। অলরেডি 15 মাসে তারা যে চরিত্র দেখাইছে, আওয়ামী লীগের সাথে কিন্তু তাদের খুব পার্থক্য খুঁজে পাবেন না। এটা একটা ডেঞ্জারাস ফেনোমেনার দিকে আগাইতে পারে। ফলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং টাইম অপেক্ষা করছে সামনে। মন্ত্রিসভায় কারা আসতে পারেন বা কাদের দেখতে চান? মন্ত্রিসভায় কাদের আসতে পারেন সেটা আমি এই মুহূর্তে আগাম মন্তব্য করা মুশকিল, তবে অনেক নতুন মুখ আমরা দেখব স্বাভাবিকভাবেই। এবং বিএনপির দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ধরেন, মানে একটা অ্যাডভান্টেজ বলবো আমি, সেটা হলো তারা কিভাবে মন্ত্রিসভা গঠন করবে এটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছে। এক ধরনের স্টাডি তাদের আছে, এবং বিশেষজ্ঞ বলবো না, কিন্তু ধরেন তারা মূল্যায়ন করবে যে ক্যাপাসিটি দেখে যারা এই জিনিসগুলো ঠিকই লিড দিতে পারবে, মন্ত্রণালয়গুলোর দায়িত্ব, কাজ এবং সেই যোগ্যতার ভেতরে সমন্বয় করে লোকগুলো খোঁজার চেষ্টা করা হচ্ছে অনেক আগের থেকেই। তো এইটা একটা বিএনপির অ্যাডভান্টেজ। শেষ প্রশ্ন আমার আপনার কাছে, সরকারের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কি দেখছেন? সামনে রমজানও আছে। সরকারের চ্যালেঞ্জ গুলো মোটা দাগে হলো রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো রাজনৈতিক চ্যালেঞ্জ এবং বৈধতা এবং কাঠামোগত সংস্কার। এই যে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ, উইথ নোট অফ ডিসেন্ট, এই আলোকে সংস্কার করে নিয়ে রাজনৈতিক বৈধতা বা এবং কাঠামোগত সংস্কার তৈরি করা, এবং নির্বাচনী এবং রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনী গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা কায়েম করা, জুলাই সনদ এবং এটার প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, এটা 1 নম্বর চ্যালেঞ্জ। সাংবিধানিক সংস্কার, ক্ষমতা কাঠামোর ভারসাম্য তৈরি করা, রাষ্ট্রীয় সংস্কার ও সাংবিধানিক কাউন্সিল, এই প্রবলেম সলভ করা, অর্থনীতি, রাজস্ব, আর্থিক খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, এবং মুদ্রাস্ফীতি এবং ব্যাংকিং খাতের অস্থিরতা এটা রয়ে গেছে, এটা দ্রুত আপনার রোধ করা,
এটা বিগেস্ট চ্যালেঞ্জ। রাজস্ব আদায় এবং ব্যয় ব্যবস্থাপনা সংস্কার করা, সামাজিক সুরক্ষা, বৈষম্য এবং মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া, কর্মসংস্থান তৈরি করা, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা এগুলো দিয়ে করা, বেকারত্ব, হ্যাঁ, এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে ধরনের অবস্থা, হ্যাঁ, এগুলো ঠিকঠাক করা, ভারত বাংলাদেশ সম্পর্ক এটাকে স্টেবল করা, হ্যাঁ, রোহিঙ্গা সংকট, মিয়ানমার ইস্যু, তারপরে বার্মা অ্যাক্ট, সামাজিক ন্যায় বিচার, এগুলো মূল চ্যালেঞ্জ আর কি। সামনে রমজান আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিন্তু একটা বড় বিষয়। এই বিষয়টাকে এই বিষয়ে যেহেতু তারেক রহমান আগেই কথা বলেছেন ব্যবসায়ীদের সাথে, আশা করা যায় ব্যবসায়ীরা একটু সহযোগিতা করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।